নিয়মানুসারে বেয়ার গ্রিলস আর তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে বেয়ারকে পরিস্থিতির পরিবেশন করা হয়। কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। আমি বেয়ার গ্রিলস। আমি পৃথিবীর প্রান্তে গেছি সবচেয়ে বিপজ্জনক জায়গায় চূড়ান্ত চ্যালেঞ্জের খোঁজে, যাতে আপনাদের দেখাতে পারি সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকার জন্য কি কি কৌশল জানা প্রয়োজন। পৃথিবীর অনেক উঁচু জায়গা থেকে আমি ঝাঁপ দিয়েছি, প্রকৃতির সঙ্গে লড়েছি, অভাবনীয় জিনিস খেয়েছি, যা দরকার তাই করেছি আপনাদের দেখাতে যে কি করে টিকে থাকতে হয়। তবে আমার টিকে থাকার খেলায় কখনো আমি একা থাকিনি। একটা বিশ্বস্ত ছোট দল সর্বদা আমার সঙ্গে থেকেছে। এই শোটা শুট করার জন্যে আমায় পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যেতে হয়েছে। আমার বিশ্বস্ত দল পাশে না থাকলে তা প্রায় অসম্ভব হয়ে উঠত। এরা হলো আমার ক্যামেরাম্যান সাইমন আর ড্যান। এই অনুষ্ঠানে কাজ করা অসাধারণ, আনন্দদায়ক, কষ্টকর, খুব মজার, কঠিন কাজ। আর ডেভ ওদের নিরাপদে রাখে। আমি ওদের নিরাপত্তার উপর নজর রাখি, যেমন বাঁধন বা দড়ি। আর ডাঙ্কন খেয়াল রাখে রসদের। আমরা ঘুরতে যাই সব অসাধারণ জায়গায়। আসুন তাহলে দেখা যাক কতটা ঝুঁকি নিয়ে একটা এপিসোড আমরা শুট করি। এবার আমি চললাম। প্রত্যেক শোয়ের শুরুতে আমার প্রথম কাজ হলো বন্য পরিবেশে ঢোকার রাস্তা খুঁজে বের করা। চরম পরিবেশে চরম উপায় অবলম্বন করতে হয়। এটা অনুষ্ঠানের ভীষণ জরুরি অংশ। ওটা ওর বিশেষ সময় যখন ও ওই অভাবনীয় পরিবেশে ঢুকছে, সেটা যেখানেই হোক না কেন, আর সেটা আপনি বেশ স্টাইলের সাথে করতে চাইবেন। আর উদ্দেশ্য হচ্ছে দর্শকদের মনোযোগ আকর্ষণ করা আর বলা, দেখুন আগামী 45 মিনিট আপনারা এরকমই জিনিস দেখতে পাবেন। বেয়ারকে পৌঁছানোর জন্য আমরা ব্যবহার করেছি যেমন হেলিকপ্টার, বোটস, স্কুটার, কখনো গাড়িও ব্যবহার করেছি। প্লেন থেকে জলে ফেলা হয়েছে, প্যারাশুট নিয়ে সমুদ্রে লাফিয়েছে। 300 মিটার উপরে হেলিকপ্টার থেকেও। যাই বলবেন ও তাতেই আছে, ওপরে বা নিচে। আমার মতে টিকে থাকার মানে সোজা ভয়ের মুখোমুখি হওয়া, আর তাই দিয়েই বিপদ অতিক্রম করা। আর এই অ্যারিজোনা মরুভূমিতে সেটা শুরু হলো প্রায় 3000 মিটার উপর থেকে। নিচে আমাকে গরমের সঙ্গে লড়তে হবে। এই গনগনে গরমে ঊর্ধ্বমুখী স্রোত তৈরি হয়, যেটা আমি কাজে লাগাতে পারি। এবার কিন্তু আমি শুধু স্কাই ডাইভিং করব না, আমি এখন ব্যবহার করব একটা উইং স্যুটের, যেটা উপর দিকে চাপ সৃষ্টি করবে আর আমাকে সত্যি পাখির মতো ওড়াবে। আর আমার লক্ষ্যটাও আমি তাক করতে পারবো। অনুষ্ঠানের শুরুটা আমরা নতুন কায়দায় করতে চেষ্টা করি, আর উইং স্যুটটা ব্যবহার করাটা দারুণ ছিল। অ্যারিজোনার ওপেনিংটা দারুণ ছিল উইং স্যুটে। কিন্তু এই উইং স্যুট মানে ওড়ার জামা আমি একবারই ব্যবহার করেছি, তাই এটা খুব সাবধানে আর ঠিক মতো করতে হবে। এগুলোর ছবি তোলা খুব মুশকিলের। এটা যে খালি একজন লাফ দিল প্লেন থেকে আর নিচে পড়ে মিলিয়ে গেল তা নয়, ও নিচে পড়ছে আর সামনেও এগোচ্ছে, তাই এগুলো তোলা খুবই কঠিন। ব্যাপারটা দেখতে দারুণ লাগছিল, বিশেষ করে যখন ও ওড়ার মাঝপথে ছিল। দুটো ছোট ক্যামেরা ছিল, একটা ছিল ওর কবজিতে, আরেকটা ছিল পায়ের পেছনে শরীরের দিকে তাক করে। অসাধারণ, দুর্দান্ত ছবি। সেদিন সবকিছু পরিকল্পনা মতো হয়েছিল। ওরা ভিডিওটা নিতে পেরেছিল আর আমি মাটিতে নেমেছিলাম কোনো অসুবিধে ছাড়াই। নিউজিল্যান্ডে আমি একটা জিনিস করার সুযোগ পাই, যেটা মিলিটারি ছাড়ার পর আর কোনোদিন করিনি। একটা C-130 হারকিউলিসের পেছন থেকে লাফানো। আজ আমরা যা করব তা বহু বছর আমি এই শোতে করতে চেয়েছি। আমি খুব খুশি যে রয়্যাল নিউজিল্যান্ড এয়ারফোর্স এতে সাহায্য করছে। আসুন। ওয়েলকাম টু C-130। এটা আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। ওড়বার সময় র্যাম্পটা এইখানে খুলে যাবে, আর তারপর বাই বাই, আমরা নেমে যাব। দারুণ জমবে। দলের সবার সঙ্গে উঠে পড়ার পর আমরা আকাশে উড়লাম। নিচে নামার আগে সব দেখে নি। আমরা লাফানোর উচ্চতায় পৌঁছেছি। 1 মিনিটেই র্যাম্পটা খুলে যাবে আর আমরাও বেরিয়ে পড়ব।
একটা অসাধারণ মুহূর্ত ছিল। চোখের সামনে হারকিউলিসের পেছনের দরজা নেমে গেল। পেছনটা একবার খোলার পর সে এক অদ্ভুত অবস্থা। শুধু যে প্রচণ্ড আওয়াজ এবং হাওয়ার ধাক্কে আপনি সরে যাচ্ছেন তাই নয়, প্লেনটাও খুব একটা স্থির নয়। একবার ওটা খোলার পর আপনি এক অভাবনীয় দৃশ্য দেখবেন। সবচেয়ে অসাধারণ পর্বতমালা নিউজিল্যান্ডের দক্ষিণে। সবকিছুই যেন একদম সেনাবাহিনীর মতো হচ্ছিল। ও আপনার দিকে সোজা তাকাবে, তাকে বলবে ঠিক এইখানেই দাঁড়াবেন। আমি নামলে আপনি কয়েক সেকেন্ড সময় পাবেন সব সামলে নিতে। গ্রিন সিগন্যাল, লেটস গো। একটা লাফ আর তারপরেই উড়ে চললাম নিউজিল্যান্ডের বিখ্যাত দক্ষিণ অ্যালপসের দিকে। দিনটা আমি আর আমার দল কোনোদিনও ভুলব না। খুবই খুবই স্বস্তি বোধ হয় একবার ওটা তোলা হয়ে গেলে, মানে ওটা অনুষ্ঠানের একটা জরুরি অংশ। ওটা ভীষণ খাটনি ছিল, বিশাল প্লেন, প্রচুর খাটনি। প্লেন থেকে লাফানো খুব বিপজ্জনক হতে পারে, এমনকি সবচেয়ে ভালো প্রস্তুতি নিলেও একটু ঝুঁকি থেকেই যায়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই জানি। নরওয়েতে একটা বিশেষ পরীক্ষায় আমার জীবনের সবচেয়ে দুঃখের সময় এসেছিল। 8:22 মিলিটারিতে কাজ করাকালীন একটা নিয়মিত লাফের সময় আমার প্যারাশুটটা কাজ করেনি। আমি ঠিক সময় বাড়তি প্যারাশুটটা কাজে লাগাতে পারিনি, তাই সজোরে মাটিতে আছড়ে পড়েছিলাম। আমার পিঠ 3 জায়গায় ভেঙে গিয়েছিল। প্রাণে বেঁচেছিলাম, এটাই ভাগ্যের ব্যাপার। বেয়ার মাঝে মাঝে আমার দিকে ফিরে বলতো যে, বুঝলে, আমার মনে হয় আমি আমার ভাগে যথেষ্ট বিপজ্জনক কাজ করে ফেলেছি। তারপর নরওয়ে যাওয়ার পর শুনলাম ও হেলিকপ্টার থেকে লাফাবে, প্যারাশুট খুলবে আর সেটা কেটে ফেলবে, আর পড়তে পড়তে বাড়তিটা খুলবে। কি এই লোকটাই কি আমাকে বলেছিল যে আমার ভাগের বিপজ্জনক কাজ করে ফেলেছি? ও খুবই নার্ভাস ছিল আর তার যথেষ্ট কারণও ছিল। শেষবার ওকে যখন কাজটা করতে হয় ও গুরুতর আহত হয়েছিল। বাইরে শান্ত দেখালো, আমার মনে হয় মনের ভেতরে পুরনো ভয়ের সাথে ওর লড়াই চলছিল। ঠিক আছে, ভালো, বেশ বের, তুমি এটা পারবে, হ্যাঁ। মনোসংযোগ করো। ওকে আর আমি বাকি দলের সঙ্গে জলে থাকবো, ঠিক আছে? ভালো। ওকে, প্রথমে এই কাটওয়ে হ্যান্ডেল, আর এই হলো আমার এক্সট্রা প্যারাশুট। আর এটাই আমার করা উচিত ছিল বহু বছর আগে। আমি এক্সট্রা প্যারাশুটটা খোলার জন্য যথেষ্ট সময় রাখিনি, তাই মাটিতে আছড়ে পড়েছিলাম। 3000 মিটার থেকে প্যারাশুট ছাড়া লাফালে মাটিতে পৌঁছতে মাত্র 60 সেকেন্ড লাগে, তাই কোনো ভুল করলে চলবে না। আমাকে সবকিছু ঘড়ির কাঁটা ধরে করতে হবে। প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার সময় সবসময় আমার বুকটা কেমন কেঁপে ওঠে, বিশেষত যদি আমি মাটিতে থাকি বা হেলিকপ্টার থেকে ওকে লাফাতে দেখি। সময় আমার বুকটা কেমন ধুকপুক করে যতক্ষণ আমি দেখতে পাই যে প্যারাশুটটা খুলেছে। আর এই অভিযানে তো আমার 10 গুণ বেশি হচ্ছিল। এমনিতে একটা প্যারাশুট 3 সেকেন্ডে খোলে, এক্ষেত্রে নিল 11 সেকেন্ড। তাতে আমার 300 মিটার চলে গেল। প্যারাশুট কাটার খুব বেশি সময় তাই বাকি রইল না। ওকে, আমি এখন ক্যানোপির নিচে। কাটওয়ে হ্যান্ডেলটা হাতে রাখবো আর এক্সট্রাটার দিকেও খেয়াল রাখবো। ও আমাকে বলেছিল যে সবচেয়ে কঠিন কাজ হলো ওই কাটওয়েটা করা, আসল প্যারাশুটটা সত্যি কেটে বাদ দেওয়া। এবার এটা খুলে দেবো। বের এইসব সিচুয়েশনে দুর্দান্ত। ওর চিন্তাভাবনা খুবই পরিষ্কার এইসব ব্যাপারে। এক্সট্রাটা খুলেছে, আমি এইবার জিততে পেরেছি। আমার বুকটা এখনো ধড়ফড় করছে। এটা সত্যি কাজ করেছে এবারে। এখন আমায় এটা নিয়ে নামতে হবে। বহু বছর আগে যদি এটা করতে পারতাম তাহলে ভালো হতো। এই শোতে কাজ করা মানে নিজেকে আর আমার টিমকে চূড়ান্ত অবস্থায় ঠেলে দেওয়া। ইউটাতে যেভাবে ঢুকেছিলাম সেটাই ছিল আমাদের প্রথম ঝুঁকি। ইউটার শুরুটা আমি আশা করেছিলাম সবার মনে থাকবে, কারণ এটা ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ডের সবচেয়ে বড় ওপেনিং। ইন্ডিয়ানা জোনসের কায়দায় প্লেনের সাথে হেঁচড়ে হেঁচড়ে যাওয়া সত্যি দেখার মতো ছিল। আমরা একটা অসাধারণ পুরনো DC-3 খুঁজে পেয়েছিলাম, আর একজন পাইলট স্কিপ অ্যাভেন্স, যে জেমস বন্ডের সিনেমায় প্লেন চালিয়েছিল, সেও ছিল। আমার ইচ্ছে ছিল প্যারাশুটে করে নামা, কিন্তু এই জোর হাওয়ায় সেটা বেশ বিপজ্জনক ছিল।
তাই অন্য কৌশল নিতে হলো। স্কিপ প্লেনটাকে যথাসম্ভব আস্তে করে নিচে নিয়ে এলো। বেয়ার বলল মাটিটা খুব কাছে। আমি দরজা দিয়ে গুঁড়ি মেরে বেরিয়ে পেছনের চাকার যথেষ্ট পেছনে ড্র্যাগড হয়ে চলে যাব। মানে একদম পেছনে যে চাকাটা আছে, কে জানে কত জোরে চলছে, ওটার পেছনে চলে গেলে তারপরে আমি ছেড়ে দিয়ে নিচে নেমে যাব। শুনে পাইলট বলল, বেশ, তুমি তো বেয়ার গ্রিলস পারবেই। বেয়ারের জন্য বেশ কয়েকটা গন্ডগোল হতে পারতো। অবশ্যই আমরা জানতাম না যে জমিটা কেমন ছিল। ওখানে পাথর থাকতে পারতো, ছড়ে যেতে পারতো। ও সামনের দিকে ভর দিয়ে যাচ্ছিল, তাতে শরীরের বিশেষ অংশ অন্য জিনিসের সাথে ধাক্কায় জখম হতে পারত। আমার মনে হয় সবচেয়ে বড় চিন্তা ছিল এই পেছনের চাকাটা। ওটা বিশাল চাকা, আর তার উপর গোটা প্লেনটার ওজন। যখন ও হাতটা ছাড়বে তখন যদি পাখি ওর তলায় চলে যায় তাহলে ব্যাস শেষ, একদম মৃত্যু। ড্যানের কাজ ছিল আমার বেরিয়ে যাওয়ার ছবি তোলা। আমাদের একটা ট্র্যাকিং হেলিকপ্টার ছিল, যাতে একই সময় পাশ থেকে ছবি উঠছিল। আমরা ওর কবজিতে একটা ক্যামেরা বেঁধেছিলাম যাতে আপনারা দেখতে পান। আমি ছবি তুলছিলাম ওর দড়িটা ধরে, আর আমি দড়ির উপর ভর দিয়েছিলাম। আর ও যখন ছেড়ে দিল আমি হুমড়ি খেয়ে পড়লাম, আর ওর নিচে নামাটা তুলতে পারলাম না। আমি হুমড়ি খেয়ে পড়ার পর সোজা হয়ে দেখলাম ও ডিগবাজি খাচ্ছে। আমার মনে হচ্ছিল এরকম ছবি বোধহয় আর কোনোদিন তুলতে পারবো না, মানে কখনোই না। ও তো আর আমার জন্য DC-3-তে বা যাতেই উড়ুক না কেন আমার জন্য তার ঝুলবে না, বা আমার জন্য তার কিছু দূর হেঁচড়ে হেঁচড়ে যাবে না যে যাতে আমি ছবিটা তুলতে পারি। এরকম শট আসলে একবারই নিতে হয়। এইবারে আমাদের কপাল ভালো ছিল, একটা ট্র্যাকিং চপার থেকে ছবিটা তোলা হয়েছিল। প্যান্ট থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। ওকে, লেটস গো। বন্য পরিবেশে পৌঁছানো কঠিন, কিন্তু মাটিতে নামার পর আসল লড়াই শুরু হয়। টিকে থাকার সংগ্রামে আপনাকে সব সুযোগই নিতে হবে, তার স্বাদ যতই খারাপ হোক না কেন। জঘন্য। বন্য পরিবেশে সার্ভাইভ করার সময় আপনার প্রচুর এনার্জি খরচ হয়, আর সেই এনার্জির জন্য প্রয়োজন বন্য খাবার। আর ওই বন্য খাবারের জন্য চাই শক্ত সবল পেট আর সংস্কারমুক্ত মন। এই ঠান্ডা ব্যাঙের মধ্যে হাড় ভর্তি। খুব মজা হয় বেয়ার যখন একটা জন্তু ধরে। আপনি জানেন ও ওটা খাবে। আমারও দর্শকদের মতোই ভালো লাগে। আমি অপেক্ষা করি যে ওর মুখটা কেমন দেখাবে যখন ও দাঁত বসিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। তারপর অনেক সময় দেখতে পাবেন একটা পা বা ডানা ওর মুখ থেকে বেরিয়ে আসে। সেটা আমার খুব মজা লাগে। বিশ্বাস করুন, ওরকম যখন হয় তখন আমি খুব হাসি। একটা বিচ্ছিরি লেগ পিস। একটা লম্বা তালিকা বিচ্ছিরি, পচা আর দুর্গন্ধময় জিনিসের। এখনো চিবিয়ে যাচ্ছি। এই পৃথিবীর জঘন্যতম পোকামাকড় ওর মুখে গেছে, আর সত্যি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই হাসি আর ঠোঁট কামড়ে বসে থাকি। আমার মনে হয় না বেয়ার পৃথিবীর সব থেকে ভাগ্যবান লোক। ওকে যা সব খেতে হয় মাঝে মাঝে। এটার পর আমাকে আর এক সপ্তাহ খেতে হবে না। আমি প্রায় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে হাসি। বেয়ার বলে ও আসলে বুঝতে পারে যে এটা ভালো খাবার কিনা আমার মুখের হাসিটা কতটা চওড়া সেটা দেখে। এইরকম একটা খারাপ জিনিস আমি সত্যি সারা জীবনে কখনো খাইনি, কখনো না। বেয়ারের খাবার মুহূর্তগুলো সবসময় মজাদার হয়, বিশেষ করে ছবি তোলার জন্য। এটা একটা অর্ধেক তৈরি হওয়া মুরগির ভ্রূণ। আর দলের মধ্যে একটা খুব আলাদা মনোভাব থাকে যখন ও একটা কিছু খাচ্ছে যেটা দেখতে ভীষণ খারাপ অথবা বিতিকিচ্ছিরি। আরেকটা ঠ্যাং। এর মধ্যেই এক ধরনের প্রতীক্ষা থাকে। এক, ও মুখে দেওয়ার পর কি হবে। দুই, ও কিভাবে নেবে ব্যাপারটাকে। আর তিন, এতে কি ওর কোনো ক্ষতি হবে, কিংবা ও অসুস্থ হবে বা আরো খারাপ কিছু। ওর শরীরটা একদম লোহা দিয়ে তৈরি। ও একটা জাম্বো জেট খেয়ে ফেললেও আমার মনে হয় না ওর কিছু হবে তাতে। আমার পছন্দ ছিল হুইপ স্পাইডার। বুঝতে পারছি না এটা কোন দিক থেকে আমার খাওয়া উচিত। আমার মনে হয় সেইবার এমন একটা জিনিস খেয়েছিল, ওই গ্রাব জাতীয় কিছু একটা ছিল আর কি। এটা বেশ বড় সড়ো আর পুরোটাই খাওয়া যেতে পারে, শুধু এর মাথাটা বাদ দিতে হবে। ওটা না খাওয়াই ভালো, কিন্তু বাদ বাকিটা সত্যি মন্দ নয়, খুবই সুস্বাদু। ও মজাদার সব খাবারের নাম বলে, স্বাদটা কেমন সেটা বোঝাবার জন্য। লোকে বলে এটা নাকি পিনাট বাটারের মতো। আমি পিনাট বাটার ভালোবাসি, কিন্তু এরকম কখনো মনে হয়নি। হ্যাঁ, ও মিল পেয়েছে বোধহয় বাচ্চার মল থেকে
পিনাট বাটার অব্দি। এর স্বাদটা ঠিক ইঁদুরের মাংসের মতো লাগছে। কেউ যেন আপনার স্টেকটাকে নিয়ে তাদের কুকুরের মল লাগিয়ে দিয়েছে। বাহ, কি জঘন্য খেতে! যেন একটা বিশাল আঠালো হড়হড়ে কুখাদ্য। এই ধরনের জঘন্য খাবারের জন্য লোকজন ফ্রেঞ্চ রেস্টুরেন্টে প্রচুর টাকা দেয়, কে জানে কেন। আমরা মাঝে মাঝে কাট করে দিই আর তারপর জিজ্ঞেস করি যে এটা খেতে কেমন ছিল। আসলে সত্যি বলছি, আমি জানতে চাই যে তোমার ওই বিশাল বড় স্পাইডারটা খেতে কেমন লাগছিল, স্বাদটা কেমন ছিল। আর ও প্রতিবারই একই উত্তর দিত যে আমি কেমন করে তোমাদের বলি যে ওটা খেতে কেমন ছিল। তো ও বলতো যে লাস্ট শোতে যে স্পাইডারটা খেয়েছিলাম সেটার মতোই খেতে, আর কি বলা যাবে না। এর টেস্ট ভীষণই জঘন্য, নোংরা, আর এটা খুব বাজে খেতে। আর এক এক সময় আমার মুখে স্পষ্ট দেখতে পাই যে ও ভাবছে যে বেশ, আমি এর জন্য পয়সা তো পাচ্ছি ঠিকই, কিন্তু এটা একেবারেই অসম্ভব ব্যাপার। একটা অভিজ্ঞতা আমি কখনো ভুলবো না। নিউজিল্যান্ডে যখন ট্রিওয়েটা দেখতে পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে ওটা আঁকড়ে ধরে ঝুলছে? তবে এইটা বেশ ভীতিকিচ্ছিরি দেখতে। এইগুলো নাকি অনেকদিন থেকে আছে, ডায়নোসরাসদেরও আগে, দেখেই বুঝবেন কেন। তবে খেতে বেশ ভালো, কিন্তু কোন দিক থেকে খাবো বুঝতেই পারছি না। আমি মাঝে মাঝে বলে উঠি পালা পালা, পোকাটা পালা, পালিয়ে গিয়ে বাঁচ, দাঁড়া বাগিয়ে পালা, আর বন্ধুদের গিয়ে বল যে আমি বেয়ার গ্রিলসের হাত থেকে বেঁচেছি। আউ, 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 আউ। আহ! দিয়েছে কামড়। উফ! আহ! কি বজ্জাত! এটা রক্ত বার করে দিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তো গর্দন গেল। এবার তো ধরটা। এটা দিব্যি খাওয়া যায়। ওরে বাপরে, আমি এর আগে অনেক বাজে জিনিস খেয়েছি, কিন্তু এটা সেই রকম জিনিস যেটা আপনি নাক চেপে খেয়ে নেবেন যাতে গন্ধ না শুকতে হয়। কি জঘন্য! বাপরে, মনে হয় যেন সেই ডাইনোসরের সময় থেকেই বেঁচে আছে। জঙ্গলের খাবার সব সময় খারাপ হয় না। বর্নিওতে আমি একটা বড় গলদা চিংড়ি ধরেছিলাম, আর সবাই চোখ ছানা বড়া করে দেখেছিল। সেবারে আমার দল খাবার জন্য উদ্গ্রীব ছিল। দেখুন একবার আস্ত ল্যাজটা, শক্তি যোগায়, পুষ্টি দেয়, আর দারুণ এনার্জিও। জঙ্গলে এর চেয়ে ভালো খাবার হয় না, খেতেও ভালো, এনার্জিও দেয়। বের আজ খুব খুশি। বেয়ার সত্যি খুব খুশি ছিল। আমি বলবো যে ওটাই একমাত্র সময় যখন আমি বেয়ার খাচ্ছে দেখে হিংসে করছিলাম। দেখুন একবার, আহা! প্রত্যেক গ্রাসেও একবার করে বলছিল ওটা কত ভালো খেতে। তোমার চোখে নিশ্চয়ই হিংসে ফুটে উঠছে। ও তারপর আরেক কামড় খেলো, কারণ ওর ভালো লাগছিল। তবে ও স্বার্থপর নয়, আমাদেরকে কিছুটা দিয়েছিল। বাকি অর্ধেকটা তোমার। আমরা সবাই গলদাটা ভালোই উপভোগ করলাম। ওটা সত্যি দারুণ ছিল খেতে। পোকামাকড় প্রোটিনের ভালো উৎস, আর সাধারণত ওদের সামনে পড়লে কোনো বিপদ হয় না। তবে দাঁত আছে এমন প্রাণীর সামনে পড়লে অন্য ব্যাপার। আচমকা নড়বে না। বন্য অঞ্চলে কোনো কিছুর ওপরেই ভরসা করা যায় না, বিশেষ করে এখানকার প্রাণীদের। এইরকম একটা প্রাণীর পেছনে লাগবেন না। আপনাকে দেখলে বন্য প্রাণীরা কি করবে তা বলা মুশকিল, তাই তাড়াতাড়ি ভাবতে হয়। আর ভাগ্য ভালো থাকলে আপনার খাবারও জুটতে পারে। আমার মনে হয় সেগুলোই বড় ঝুঁকি এই অনুষ্ঠান করার জন্য, যার জন্য আপনি তৈরি হতে পারেন না। আপনার ধারণাই নেই একটা বন্য প্রাণী কি করবে, আর ভিউ ফাইন্ডারে যেটা অনেক দূরে দেখায় সেটা আসলে আপনার কয়েক মিটারের মধ্যে। কাছে এসো, শান্ত থাকো, আস্তে আস্তে এসো। একটা বেশ ভালো মাপের সাপ পাওয়া গেছে। বেশি কাছে নয়, বেশি কাছে নয়। আমি বেয়ারকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বেয়ার আমাকে বাঁচাবে। ও আমার জন্য এক চোখ খোলা রাখবে যখন আমার এক চোখ ক্যামেরায় থাকবে। ওটা হলো একটা বিশাল বোয়া কনস্ট্রিক্টর। ওই রাস্তা বানায়, ওই এগিয়ে থাকে, যেখানেই আমরা যাই ও সবসময় 3 মিটার সামনে থাকে। তাই যদি এমন কিছু থাকে যাতে বিপদ হবে, ওই সাধারণত সবার আগে সেটার মুখে পড়বে। ও আমাদের দেখেছে।
ওরা খানিকটা বিরক্ত হয়, অবশ্যই ওরা নিজেদের বাঁচাতে চাইবে। চোখগুলো একবার দেখুন, সোজা আমার দিকেই তাকিয়ে আছে আর বেশ রেগে আছে মনে হচ্ছে। কাঁকড়া বিছেরা সবসময় খুব ইন্টারেস্টিং হয়, কারণ ওরা যত ছোট হয় ততই ভয়ঙ্কর হয়। ট্যারেন্টিউলা, মাকড়সা, কিছুই বলা যায় না। কিন্তু একটা যেটা আমাকে চমকে দিয়েছিল তা হলো বুনো শূকর। ওরা আকারে বিশাল হয় আর তার উপর স্বভাবে ওরা ভীষণ রকম আক্রমণাত্মকও হয়। আমার দেখা একমাত্র বন্যপ্রাণী যে ঘুরে এসে আপনাকে আক্রমণ করতে পারে। এই কথাটা মাথায় রেখে আমি খুব সাবধানে বনীয় জঙ্গলে একটা বুনো শূকর শিকার করেছিলাম। এই ছাপগুলো দেখেছেন, দেখতে পাচ্ছেন? এগুলো ওর পায়ের দাগ। যখন ও জেনেছে যে ওই দ্বীপে শূকরের মতো কোনো প্রাণী আছে, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে কি ঘটতে চলেছে, কারণ ওটা একটা ছোট্ট দ্বীপ ছিল। ও দ্বীপের একটা সরু চিমটের মতো জায়গা খুঁজে পেয়েছিল যেখানে ও জানতো কিছুকে ঠেললে বা তাড়া করলে ঢালে যেতেই হবে, যেখানে অন্য আর পথ নেই। আর ঢালের পাশে ও একটা বেড়া বানালো যাতে একটা ফানেলের মতো তৈরি হয়ে যায়, আর প্রাণীরা সোজা এসে ফানেল দিয়ে ফাঁদে পড়ে। এইটাকে এখানে নিচে ফাঁস দিয়ে এখান দিয়ে গলিয়ে দিলাম। বেশ, এবার দেখা যাক এটা ঠিকমতো কাজ করে কিনা। মনে হয় ভালোই কাজ করবে। ওখানেই থেকো। বন্যপ্রাণী এলেই এই ফাঁদে পা দেবে। আমরা আসার পথ ধরে ঘুরে দ্বীপের উল্টো দিক দিয়ে গেলাম। যে জায়গাটা দিয়ে শূকরটাকে আমরা তাড়াবো ভাবছিলাম সেখানটা এড়িয়ে ওখানেই অপেক্ষা করলাম। ওই পাহাড়ের ঢালে দেখুন, ওর পেছন দিকটা দেখা যাচ্ছে, কালো পেছন দিকটা, ওটা শূকর। ও খানিকটা শব্দ করলো আর ওটাকে তাড়া দিল, ও পাশে ঘুরে গেল, ওকে একটু তাড়া দিল সোজা ফাঁদের দিকে। এইবার ও খুবই শান্ত ছিল। ও মাঝে মাঝে এইসব ব্যাপারে তাড়াহুড়ো করে, কিন্তু এইবার ও জানতো যে তাড়াহুড়ো করলে কাজটা ভেস্তে যেতে পারে। ও সোজা চলেছে, শুনতে পাচ্ছেন? ও ধীর পায়ে এগিয়ে চলেছে। ওকে, তোমরাও আসো। ও ফাঁদ থেকে মাত্র 10 সেন্টিমিটার দূরে। পেয়েছি। তোমরা পেছন দিক দিয়ে ঘুরে এসো। আগে ওকে একটু শান্ত হতে দাও। তবে ওটা তখনও বেঁচে, শুধু পাটা আটকে আছে, তাই একটু রেগেই আছে। তবে সবকিছুই এত অনিশ্চিত কারণ আপনার এটা জানা নেই যে শূকরটা কখন ঘুরে দাঁড়িয়ে আপনাকে তাড়া করে ফেলবে। তবে আমার মনে হয় যেহেতু ও খুব চিন্তায় ছিল, ও তাই চটপট ওটাকে শেষ করে দিল যাতে খুব একটা সমস্যা না হয়। ওকে, হ্যাঁ, সব শেষ। হাতের মধ্যে দিয়ে সোজা কাঁধের পেছনে বিঁধেছি। সার্ভাইভালের পথ মসৃণ নয়, আর সেটাই আমার পছন্দ। সেবারে আমার ভাগ্য ভালো ছিল, তবে সব সময় তা হয় না। সম্প্রতি বর্নিওতে রাতের জন্য বেয়ার তৈরি হচ্ছিল আর এদিক ওদিক ঘুরেও খাবার জোগাড় করছিল। ও ওখানে একটা ট্রি রেসার দেখতে পেল। ও, ধরেছি। এইবার এটাকে টেনে নামাবো। ও দারুণ একটা কায়দা আছে সাপের ব্যাপারে। মাথাটা সামলালে শরীরটাও বাগে থাকবে। আমি ওকে কয়েকবার বলতে শুনেছি। মাথাটা কোথায়? ওর কায়দাটা রপ্ত ছিল। ও সাপটাকে ধরতে গেল, যেই না এগুলো কামড় বসালো সোজা হাতের ওপর। কামড়েছে রে। খুব তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল। বেয়ার এমনিতে খুব ভালো সাপ সামলায়। সাপটা বুঝতে পেরেছিল মরতে বসেছে, তাই খুব একটা খুশি ছিল না। ভাগ্য ভালো, এতে বিষ নেই, তবে সাবধানেরও কোনো মার নেই। সত্যি ওটা একটা ভয়াবহ দৃশ্য, আর কিছু যায় আসে না ওটা বিষাক্ত কিনা। ওটা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনি ঘাবড়ে তো যাবেনই। লোকে বলে সাপেরা দাঁত মাজে না। চোয়ালের সমস্ত শক্তি প্রয়োগ করে আমার হাতে কামড়েছে। জঙ্গলে থাকলে চারপাশে প্রচুর ভেষজ গাছপালা পাওয়া যায়। ঠিক তক্ষুনি ওর চোখেও সেরকম একটা পড়ল। আমি এখন চাই এই কাটা জায়গাটা ভালো করে ধুয়ে নিতে। সাপের কামড় খেলে আপনার হাত যদি না কাঁপে তাহলে আপনি মানুষই নন। এইটা কাজে লাগবে। ওয়াইল্ড জ্যাম দেখছেন? এইটা ভেঙে নিয়ে এর রসটা কাটার উপরে লাগিয়ে দিলে এটা একটা মাইল্ড অ্যান্টিসেপটিকের কাজ করবে এই সাপের কামড়ের ওপর। কারণ এই জঙ্গলে আমি অসুস্থ হতে
মোটেই চাই না। আপনি পৃথিবীর যেখানেই থাকুন, শিকারের জন্য নদী বেশ ভালো জায়গা। বর্নিওতে আমি স্থানীয় পদ্ধতিতে মাছের ফাঁদ পেতেছিলাম। বেয়ারের মাছ ধরার কায়দাটা ছিল স্থানীয় বাঁশ ব্যবহার করে। ও তাই দিয়ে একটা বড় ফানেল বানালো, তারপর সেটা জলে রাখলে মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না। পরদিন সকালে আমার পাতা ফাঁদটা আমি দেখতে গেলাম। অসাধারণ একটা ফিশ ট্র্যাপ, খুবই সুন্দরভাবে তৈরি করেছিল, খুব ভালো বানিয়েছিল। সব বেকার গেল, কয়েক ঘন্টা রাখার পরও কিছুই ধরা পড়লো না। আমি কিন্তু সত্যি ভেবেছিলাম কিছু একটা ধরা পড়বে। এটা খুবই হাস্যকর। সবকিছু খুঁজে দেখছে কোথাও কিছু আটকে আছে কিনা। দুঃখের বিষয় সেবার সেটা কাজ করেনি। এটা খুবই হতাশাজনক। আজকে মনে হচ্ছে ব্রেকফাস্টের আশা আমাদের ত্যাগ করতে হবে। কখনো আপনি জিতবেন, কখনো হারবেন। ওটা ছিল একটা হার, মানে দেখে তো তাই মনে হচ্ছে। চলুন এগোনো যাক। খাবার, জল আর আশ্রয় টিকে থাকার লড়াইতে সবচেয়ে জরুরি। তবে আগুন থাকলে লড়াইটা সহজ হয়ে ওঠে।